সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ বা বিবিএস প্রথম বর্ষে আছো, তোমাদের জন্যই ওয়ার্কশিট যে উদ্যোগে আসে, অর্থাৎ কার্যপত্র যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আরেকটা সাজেশন রেডি করছি। তবে ইতিমধ্যে একটা সাজেশন আমি দিয়ে দিছি এখানে। তোমরা আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে যে ওয়ার্কশিট কোথায় আছে, প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের ওয়ার্কশিট, সেই ওয়ার্কশিটটা একটু দেখে নিতে পারো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল ওয়ার্কশিটটা, অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসা প্রশ্নকে বেস করে এই ওয়ার্কশিটটা আমি রেডি করছিলাম। আজকে এই অধ্যায়ের আরেকটা সাজেশন রেডি করছি, সাজেশন 2 ওয়ার্কশিটের। তো কথা না বাড়িয়ে এই ওয়ার্কশিটগুলো কীভাবে আমরা করব সেটা একটু খেয়াল করি। প্রশ্নের দিকে আগে প্রশ্নটা একটু বুঝাই দিই। আমার রহিম লিমিটেড ট্রায়াল ব্যালেন্স মার্চ 31, 2015, অর্থাৎ রহিম লিমিটেডের একটা রেয়ামিল দেওয়া আছে মার্চের 31 তারিখ 2015। রেয়ামিলের ডেবিট ডিকে, পার্টিকুলার ডেবিট ডিকে কিছু দফা আছে। আমরা জানি রেয়ামিলের ডেবিট ডিকে বসে কি খরচ, সম্পদ আর উত্তোলন, এগুলো ডেবিট ডিকে থাকে। ঠিক ক্রেডিট ডিকে পার্টিকুলার টাকা দিয়ে একটা ঘর আছে। ক্রেডিট ডিকে বসে আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব। তো ডেবিট, রেয়ামিলের ডেবিটগুলা তিনটা, খরচ, সম্পদ এবং উত্তোলন, এবং ক্রেডিট দিকে তিনটা, আয়, দায়, মূলধন। তো এই হলো আমাদের রেয়ামিলের ধারণা। তারপরে কিছু সমন্বয় থাকে ওয়ার্কশিট করার জন্য। প্রশ্নটা যেরকম হয় সমন্বয়গুলো একটু খেয়াল করে। 1 নম্বর সমন্বয় বলছে রুফিং সাপ্লাইস অন হ্যান্ড টাকা 440। 2 নম্বর সমন্বয় বলছে ডেপ্রিসিয়েশন ফর মার্চ ইজ টাকা 400। 3 নম্বর সমন্বয় বলছে আনআর্নড রেভিনিউ অ্যামাউন্ট টু টাকা 400। এবং সর্বশেষ 4 নম্বর সমন্বয় যেটা বলছে অ্যাক্রুড স্যালারিজ আর টাকা 800। তো এই হলো আমাদের টোটাল প্রশ্নটা। তারপরে তোমার ইনস্ট্রাকশন বা করণীয়তে বলছে প্রিপেয়ার এ ওয়ার্কশিট, একটা ওয়ার্কশিট প্রস্তুত করো। তো ওয়ার্কশিটে আসলে বিভিন্ন কলাম থাকে। ওয়ার্কশিটের ভিতরে 8 কলাম, 10 কলাম, 12 কলাম এরকম লিখা থাকে অনেক সময়। তো এই প্রশ্নে ওয়ার্কশিটটা কি 8 কলাম হবে, না 10 কলাম হবে, নাকি 12 কলাম হবে, কিছুই বলে নাই। এরকম যদি কিছু বলা না থাকে, আমরা সচরাচর 10 কলাম দিয়ে ওয়ার্কশিটটা রেডি করব। তাহলে আমরা 10 কলাম ওয়ার্কশিট কীভাবে করে সেটা একটু ঘরটা রেডি করি, তারপরে আমি অঙ্কটা তোমাদেরকে সলভ করাই দেব। 10 কলাম ওয়ার্কশিট। ফার্স্টে আমাকে কোম্পানির নাম লিখতে হবে। যেমন আমার প্রতিষ্ঠানের এই প্রশ্নের কোম্পানির নাম হলো রহিম লিমিটেড। তাহলে সবার উপর আমরা কি লিখব? রহিম লিমিটেড। রহিম লিমিটেড। তাহলে আমরা কলমটা একটু দেখি, রহিম লিমিটেড। তারপরে আমরা লিখব ওয়ার্কশিট। তারপরে আমরা ডেটটা দিব, প্রশ্নে যে ডেট আছে সেটাই, ফর দ্য ইয়ার ইন ডেট 31 ডিসেম্বর 2015, অর্থাৎ 31 ডিসেম্বর 2015 সালের। তো ফার্স্টে আমরা গড়টা একটু খেয়াল করো কীভাবে করব। প্রথমে অ্যাকাউন্টস টাইটেল অর্থাৎ হিসাবের নামগুলো লেখার জন্য একটা গড় করব। তারপরে গড়টাকে আমরা সমান 5 ভাগে ভাগ করব, 1, 2, 3, 4 এবং 5। ঠিক আছে, প্রথমে খেয়াল করো, এটাতে আমরা দিব অ্যাকাউন্টস টাইটেল। অ্যাকাউন্টস টাইটেল অর্থাৎ হিসাবের নাম। প্রথম গড়ের নাম হলো ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স। এই ট্রায়াল ব্যালেন্সকে 2 ভাগে ভাগ করব, একটা ডেবিট আর একটা ক্রেডিট। প্রথম ভাগ হলো ডেবিট, তারপরে ক্রেডিট, অর্থাৎ ডেবিট টাকা, ক্রেডিট টাকা। আমি তোমাদেরকে একটা একটা গড় করে সেটা একটু দেখাচ্ছি। এই ট্রায়াল ব্যালেন্সে আমরা কী কাজটা করব খেয়াল করো। অ্যাকাউন্টস টাইটেল লিখে যে আমরা ট্রায়াল ব্যালেন্স লিখছি, এই ট্রায়াল ব্যালেন্সের কাজ হলো তোমার প্রশ্নের ভিতরে যে একটা ট্রায়াল ব্যালেন্স আছে দেখো, সেই ডেবিট ডিকের দফাগুলো আমরা দেখে দেখে ডেবিট ডিকে বসাই দেবো এবং ক্রেডিট ডিকেরগুলো ক্রেডিট ডিকে বসাই দেবো। এই হলো ট্রায়াল ব্যালেন্সের কাজ। তাহলে প্রথম অংশটা আমরা দেখে দেখে যেরকম আছে, যেমন প্রথমে ডেবিট ডিক থেকে শুরু করি। ক্যাশ আছে, ক্যাশ টাকার পরিমাণ আছে 5000। তারপরে আছে অ্যাকাউন্টস রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবলের টাকা আছে 3200। তারপরে আছে রুফিং সাপ্লাইস। রুফিং সাপ্লাইস টাকার পরিমাণ আছে কত দেখো, 2200। তারপরে আছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট এবং ইকুইপমেন্টের টাকা আছে 12000। তারপরে আছে ড্রয়িং। ড্রয়িংয়ের টাকা আছে কত দেখো, 1200। তারপরে গেলে দেখবা স্যালারিস এক্সপেন্সেস। স্যালারিস
এক্সপেন্সেস 1400, তারপরে আছে মিসেলিয়ান্স এক্সপেন্সেস অর্থাৎ বিবিধ খরচ, মিসেলিয়ান্স এক্সপেন্সেস আছে 200 টাকা। তো আমাদের ডেবিট দিকের যে কয়েকটা দফা আছে এই সবগুলো আমি লিখে ফেলছি, ঠিক আছে। এখন আমার কাজ হলো এই যে ক্রেডিট দিকের যেগুলো আছে সেগুলো বসাই দেওয়া দেখে দেখে। তাহলে প্রথমে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এসসিসি সংক্ষেপে যদি লিখি এসসিসি ডেফ ইকুইপমেন্ট। ক্রেডিট দিকে টাকার পরিমাণ 2400, সেজন্য আমরা ক্রেডিট দিকে লিখব 2400, ওকে। তারপরে আছে দেখো অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল যেটার বাংলা অর্থ কি পাওনাদার, সেটা আছে 2200 টাকা, লিখলাম 2200। তারপরে আছে আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউর পরিমাণ আছে 600 ক্রেডিট। তারপরে আছে ক্যাপিটাল, ক্যাপিটালের পরিমাণ আছে কত দেখো 14000। তারপরে আছে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ এবং সেটার পরিমাণ আছে 6000 টাকা। তো আমাদের টোটাল রেয়ামিলের ভিতরে যে আইটেমসগুলো আছে সেগুলো আমরা সব বসাই ফেলছি, ডেবিটগুলো ডেবিট দিকে, ক্রেডিটগুলো ক্রেডিট দিকে। এখন আমরা যে কাজটা করব সেটা হলো যে প্রশ্নের ভিতরে আদার ডাটা আছে দেখো, এই আদার ডাটাগুলোকে অর্থাৎ এগুলোকে অ্যাডজাস্টমেন্টও বলে, সমন্বয়। আমরা সমন্বয়ের জন্য একটা ঘর রেডি করবো, এটার নাম দেবো অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট, ঠিক আছে। এই অ্যাডজাস্টমেন্টকে আমরা সমান দুই ভাগে ভাগ করব, একটা ডেবিট আর একটা ক্রেডিট। টাকা টাকা লিখে দিতে পারো, ডেবিট টাকা ক্রেডিট টাকা। অ্যাডজাস্টমেন্টে বেসিক্যালি যেই জিনিসটা বসবে এই চারটা সমন্বয় জাবেদাগুলোকে আমরা এই অ্যাডজাস্টমেন্টের করে রিপ্লেস করব, প্রতিস্থাপন করব। খেয়াল করো কীভাবে করবো। নাম্বার 1, রুফিং সাপ্লাইস অন হ্যান্ড টাকা 440, এটা জাবেদা যদি আমরা বলি এটা জাবেদা হয় রুফিং সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট, রুফিং সাপ্লাইস ক্রেডিট। তাহলে আমাদের দুইটা পক্ষ, একটা ডেবিট পক্ষ একটা ক্রেডিট পক্ষ। দেখবা এই দুইটা পক্ষের মধ্যে কোনো একটা পক্ষ এখানে হয়তো আছে, যেটা আছে সে নামটা খুলতে হবে না, আর যে পক্ষটার নাম থাকবে না সেটা নিচে খুলতে হবে। এটা হলো অ্যাডজাস্টমেন্টের সবচাইতে একদম বেস্ট যেটা রুল। তাহলে আমরা রুফিং সাপ্লাইস অন হ্যান্ডে জাবেদা বলছিলাম কি রুফিং সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট, রুফিং সাপ্লাইস ক্রেডিট। তাহলে তুমি দেখো এখানে রুফিং সাপ্লাইসটা আছে, এই যে রুফিং সাপ্লাইসটা আছে, রুফিং সাপ্লাইস এক্সপেন্সেসটা নাই, সেজন্য আমরা রুফিং সাপ্লাইস এক্সপেন্সেসটা বলবো। রুফিং সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট হয়েছিল কত টাকা, টাকা নির্ধারণ করতে এখানে খেয়াল করতে হবে এই যে 440 টাকা আছে অন হ্যান্ড, এখানে অন হ্যান্ড একটা কথা লেখা আছে দেখো, মানে হাতে আর 440 আছে। তাহলে উপরে আমার রুফিং সাপ্লাইস কত ছিল, রুফিং সাপ্লাই ছিল 2200, 2200 থেকে আর 440 টাকা আছে, তাহলে আমার খরচ হয়েছে কত 2200 মাইনাস 440, 2200 মাইনাস 440, তাহলে আমার খরচ হয়েছে 1760 টাকা। এই 1760 টাকা এখানে রুফিং সাপ্লাইস এক্সপেন্সেস ডেবিট দিকে করে অ্যাডজাস্টমেন্টের করে ডেবিটে 1760 টাকা লিখতে হবে, ঠিক আছে। আবার একটু মন দিয়ে খেয়াল করো, এই রুফিং সাপ্লাইস এক্সপেন্সেসটা ডেবিট হয়েছিল সেজন্য রুফিং সাপ্লাইস এক্সপেন্সেস নামটা খুলছি, আর রুফিং সাপ্লাইস ক্রেডিট হয়েছিল, রুফিং সাপ্লাইসের আমরা ক্রেডিট দিকে গিয়ে সোজাসুজি 1760 টাকাটা লিখব। অর্থাৎ যে নামটা আছে সেটা আমরা খুলবো না, যেটা নাই সেটা নতুনভাবে করবো। আর টাকাটা নির্ধারণের ক্ষেত্রে কি বলছিলাম, আমার 2200 টাকা থেকে আর 440 টাকা আছে, বাকিগুলো খরচ হয়ে গেছে, খরচ হয়েছে বলে এটা ডেবিট হয়েছে। আর রুফিং সাপ্লাইস কমে গেছে, সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, সেজন্য ক্রেডিট দিকে বসেছে। 2 নাম্বার সামান্য খেয়াল করো, ডেপ্রিসিয়েশন ফর মার্কস ইজ টাকা 400, অর্থাৎ অবশ্যই ধার্য করতে হবে। এটার জাবেদা আমরা একদম নবম দশম শ্রেণী থেকে শুরু করে নবম দশম এইচএসসি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যারা তোমাদের কমার্স ব্যাকগ্রাউন্ডে ছিল তোমরা এটা করছো, অবশ্যই হিসাব ডেবিট, পঞ্জীভূত অবশ্যই ক্রেডিট। এখন সেটাকে ইংলিশে যদি আমরা বলি ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে তুমি প্রশ্নের ভিতরে দেখো এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা কিন্তু আছে, কত টাকা আছে দেখো, কত 2400 টাকা, আর ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেসটা নাই, সেজন্য আমরা এটা করবো ডেপ্রিসিয়েশন এক্সপেন্সেস, ডেপ্রিসিয়েশন করলাম এবং সেটা ডেবিট হয়েছিল যাবে যায়, সেজন্য এটাকে ডেবিট করে বসাবো 400 টাকা। আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট হয়েছিল, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের ঘরে সোজাসুজি আসে আমরা ক্রেডিট দিকে টাকাটা বসাই দেবো 400 টাকা, শুধু সমন্বয়ে যত টাকা আছে
ডেপ্রিসিয়েশন ফর মার্চ ইজ টাকা 400। 3 নম্বর সমন্বয় বলছে আনআর্নড রেভিনিউ অ্যামাউন্টেড টু টাকা 400 টাকা, অনুপার্জিত আয়। আনআর্নড রেভিনিউর পরিমাণ আছে আর কত, 400 টাকা। এখানে তোমার প্রশ্ন দেখো, আনআর্নড রেভিনিউ একটা রেওয়া মিলের ক্রেডিট দিকে আছে 600 টাকা। আনআর্নড রেভিনিউটা তোমাদেরকে একটু বলে রাখি, এটা হলো অনুপার্জিত আয়, এটা একটা দায়। আগে আমার দায়ের পরিমাণ ছিল 600 টাকা এবং সেই দায়ের পরিমাণ 80 বছর শেষে দাঁড়াইলো কত, 400 টাকা। তাহলে আমার দায় কমে গেছে। দায় কমে গেলে এটাকে সমন্বয় জাবেদা দেওয়ার সময় লিখতে হবে আনআর্নড রেভিনিউ ডেবিট রেভিনিউ ক্রেডিট। দায় কমছে, আমার আয় বাড়ছে, অনুপার্জিত আয় থেকে আয় হয়ে গেছে। এখন তোমার প্রশ্নের ভিতরে দেখো আনআর্নড রেভিনিউ আছে, এই যে আনআর্নড রেভিনিউ আছে, আনআর্নড রেভিনিউ ডেবিট হবে সমন্বয় জাবেদায়, সে ডেবিট দিকে টাকা লিখবে। এখন কথা হলো টাকা কত লিখবো, যত টাকায় আমার কমছে, তাইলে আমার 600 থেকে 400 টাকা হয়ে গেছে, মানে আমার কমে গেছে কত টাকা, 200 টাকা। সেই 200 টাকায় আমরা আনআর্নড রেভিনিউ ডেবিট বলে সমন্বয়ের এই যে ডেবিট ঘরে আমরা লিখবো, আনআর্নড রেভিনিউ সোজাসুজি আসে, আমরা ডেবিট ঘরে 200 টাকা লিখবো আনআর্নড রেভিনিউ ডেবিট। এবং রেভিনিউ কোনো ঘর নাই, সেজন্য রেভিনিউটা আমরা করবো, রেভিনিউ ক্রেডিট হয়েছিল এবং সোজাসুজি সমন্বয়ের ঘরে রেভিনিউ ক্রেডিট দিকে 200 টাকা বসাই দেবো। ওকে, এবার দেখো 3 নম্বর সমন্বয়। 3 নম্বর সমন্বয় তো গেল। 4 নম্বর সমন্বয় বলছে অ্যাক্রুড স্যালারিস 8 টাকা 800। এটার বাংলা অর্থ হলো বকেয়া বেতন। বকেয়া বেতনের জাবেদা তোমরা বেশ কয়েকবার করছো, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। ইংরেজিতে বললে স্যালারিস এক্সপেন্সেস ডেবিট, স্যালারিস পেয়াবল ক্রেডিট। এখন তুমি দেখো স্যালারিস এক্সপেন্সেস ডেবিট, স্যালারিস এক্সপেন্সেসের ঘরটা কিন্তু আছে, কোথায় আছে, রেওয়া মিলের মধ্যে আগে থেকে আছে। তো আমরা স্যালারিস এক্সপেন্সেস এই যে ডেবিট আছে, জাবেদায় স্যালারিস এক্সপেন্সেস ডেবিট হয়েছিল, সেজন্য আমরা সমন্বয়ের ঘরে স্যালারিস এক্সপেন্সেস ডেবিট লিখবো 800 টাকা। আর স্যালারিস পেয়াবল কোনো ঘর নাই, সেজন্য এটা আমরা খুলবো স্যালারিস পেয়াবল, স্যালারিস পেয়াবল ক্রেডিট কত টাকা, সে পরিমাণ হলো 800 টাকা ক্রেডিট দিকে। ওকে, গেল। এই হলো আমাদের টোটাল সমন্বয়গুলোকে আমরা কিভাবে এই সমন্বয়ের ঘরে এই অ্যাডজাস্টমেন্টগুলোকে কীভাবে অ্যাডজাস্টমেন্টের ঘরে রিপ্লেস করবো সেটা দেখালাম। এখন আমার ট্রায়াল ব্যালেন্সের ঘর কাজ গেল, অ্যাডজাস্টমেন্টের কাজ গেল। এখন আমরা যাবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ সমন্বিত রেওয়া মিলে। এই ঘরটার নাম দিব আমরা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। ওকে, এটা ডেবিট একটা, ক্রেডিট একটা করে নাম দেব, ঠিক আছে, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এটার কি কাজ এখন বুঝো। এটার কাজ হলো এই ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এই দুটোটাকে সমন্বয় করে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে টাকা বসাইতে হবে। তবে এটা বসানোর সময় খেয়াল করবা, যে টাকা ট্রায়াল ব্যালেন্সও আছে অ্যাডজাস্টমেন্টও আছে, সে টাকায় শুধু প্লাস মাইনাস হবে। আর যেটা শুধু একটা ঘরে আছে, মনে করো আমার ট্রায়াল ব্যালেন্সে ক্যাশের টাকা আছে কিন্তু অ্যাডজাস্টমেন্টে তো ক্যাশের টাকা নেই, তাহলে ট্রায়াল ব্যালেন্সে যত টাকাই ক্যাশের ঘরের যেদিকে আছে, আবার খেয়াল করো ট্রায়াল ব্যালেন্সে যত টাকা যেদিকে আছে ঠিক অ্যাডজাস্টমেন্টের ঘরে সেদিকেই বসে যাবে। তাহলে আমরা ক্যাশ ডেবিট দিকে আছে, আমরা সোজাসুজি ক্যাশের টাকাটা অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট ডেবিট দিকে বসাই দিব, যত টাকা আছে 5000 বসাই দিলাম। তারপরে আছে দেখো অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকা আছে, 3200, ডেবিট দিকে আছে, আমরা ডেবিট দিকে বসাই দিলাম 3200। তারপরে আছে দেখো রুফিং সাপ্লাইজ, রুফিং সাপ্লাইজ খেয়াল করো রেওয়া মিলেও আছে আবার সমন্বয়েও আছে। রেওয়া মিলে আছে ডেবিট দিকে, সমন্বয় আছে ক্রেডিট দিকে। তো আমরা জানি ডেবিটে ক্রেডিটে মাইনাস হয়, ডেবিটে আছে 2200, ক্রেডিটে আছে 1760 টাকা, তাহলে আমার 440 টাকা হয়। ডেবিটে আরও 440 টাকা থাকে, সেটা সোজাসুজি ডেবিট ঘরে বসে যাবে। যে কাজটা করছে এটা, এই যে রেওয়া মিলে আছে সমন্বয় আছে এবং বিপরীত দিকে আছে রেওয়া মিলে ডেবিট, সমন্বয় ক্রেডিট, সেজন্য বিয়োগ, একই দিকে হলে যোগ। তারপরে আসে ইকুইপমেন্ট, শুধু একটা করে আছে ডেবিটে, সেজন্য সোজাসুজি আমরা অ্যাডজাস্টমেন্টের ডেবিটে বসাই দিব কত টাকা, টাকার পরিমাণ 12000। তারপরে আছে দেখো ড্রয়িং 1200 টাকা ডেবিট দিকে, সেজন্য আমরা ড্রয়িং 1200 টাকা ডেবিট করে বসাই দিব। তারপরে আছে দেখো স্যালারিস এক্সপেন্সেস 1400 টাকা আছে ডেবিটে, অ্যাডজাস্টমেন্টের ঘরেও আছে ডেবিটে 800 টাকা, তাহলে 1400 প্লাস 800 যদি যোগ করি আমার টাকা হবে 2200 টাকা। তার মানে আমাদের স্যালারিস এক্সপেন্সেস এই ডেবিটে ডেবিটে যোগ হয়ে ডেবিট ঘরে বসে যাবে। কত টাকা বের করছিলাম, 2200 টাকা। এবার আসো মিসুলিয়ান্স এক্সপেন্সেস, দেখো শুধু রেওয়া মিলে আছে অ্যাডজাস্টমেন্টে নেই, তাহলে সরাসরি যেই রেওয়া মিলে ডেবিট দিকে আছে ডেবিট দিকে গিয়ে বসে যাবে 200 টাকা। তারপরে আছে দেখো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এসসি ডেপ মানে কি অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, এটা ক্রেডিট দিকে আছে রেওয়া মিলে, আবার সমন্বয় ক্রেডিট দিকে আছে, তাহলে ক্রেডিটে ক্রেডিটে যোগ হবে। তাহলে আমরা 2400 প্লাস 400 যদি যোগ করি 2800 টাকা হবে। কত হবে,
2800 টাকা, তাহলে ক্রেডিট দিকে আসে 2800 টাকা হয়ে যাবে 2800 টাকা। এরপরে আসো অ্যাকাউন্টস পেয়েবল, ক্রেডিট দিকে আছে 2200, অ্যাকাউন্টস পেয়েবল 2200 টাকা ক্রেডিট দিকে। তারপরে আছে দেখো আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়। অনুপার্জিত আয়ের ক্ষেত্রে কিন্তু বিপরীত, অর্থাৎ অনুপার্জিত রেয়া মিলে আছে ক্রেডিট দিকে, সমন্বয় আছে ডেবিট দিকে, তাহলে ডেবিট ক্রেডিটে মাইনাস হবে। মাইনাস হয়ে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে, কারণ ক্রেডিট দিকের টাকাটা বড়, 600 থেকে 200 গেলে আর থাকবে কত? 400 টাকা। ক্রেডিট দিকে 400 টাকা। ক্রেডিট দিকে কেন বসলো? যেই ফিগারটা বড়, অর্থাৎ আমার ডেবিট এবং ক্রেডিটের মধ্যে যেটা বড় সেদিকেই বসে। তো আমার এখানে বড় কোনটা? ক্রেডিট দিকেরটা, সেজন্য ক্রেডিট দিকে বসছে। ক্যাপিটাল শুধু একদিকে আছে, রেয়া মিলে ক্রেডিট দিকে, সরাসরি ক্রেডিট দিকে চলে আসবে 14,000। তারপরে দেখো সার্ভিস রেভিনিউ, সেটাও একটা টাকা আছে ক্রেডিট দিকে, সেই টাকার পরিমাণ কত? ক্রেডিট দিকে আছে আমাদের পরিমাণ ছিল 6,000 টাকা, 6,000 টাকা, ঠিক আছে। সার্ভিস রেভিনিউ তো আগে থেকেই ছিল 6,000, আমার সার্ভিস রেভিনিউ 6,000 যেহেতু ছিল, সমন্বয়ে যে আমরা একটা রেভিনিউ লিখছিলাম, তাহলে আমরা ওইটা সোজাসুজি লিখতে পারি। কত টাকা? এই 200 টাকাটা, আমাদের যে 200 টাকা, সেটা রেভিনিউ সোজাসুজি যদি আমি ক্রেডিট দিকে লিখি, তাহলে আমার এখানে যে বলছিলাম আনআর্নড রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, অর্থাৎ এই যে 3 নম্বর সমন্বয়ের টাকার দুইটাই ছিল, আনআর্নড রেভিনিউ ডেবিটও ছিল, সেজন্য আনআর্নড রেভিনিউর আমরা ডেবিটে বসাইছি। সার্ভিস রেভিনিউ কিন্তু দেওয়া আছে 6,000, সেজন্য সার্ভিস রেভিনিউ সরাসরি ক্রেডিটে বসেছে। এখন তুমি দেখো সার্ভিস রেভিনিউ রেয়া মিলের ক্রেডিট দিকে আছে 6,000, সমন্বয়ে ক্রেডিট দিকে আছে 600, তাহলে 6,600 অ্যাডজাস্টমেন্টের ক্রেডিট দিকে যোগ হয়ে বসে যাবে 6,600 টাকা। এবার আসো রুফিং সাপ্লাইস এক্সপেন্সেস 1,760 টাকা, কোন দিকে আছে দেখো? ডেবিট করে অ্যাডজাস্টমেন্টের, তাহলে আমরা এটা সরাসরি অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ডেবিট দিকে 1,760 টাকা বসে দিলাম। এরপরে আসো দেখো ডেপ্রিসিয়েশন, অ্যাডজাস্টমেন্টের ডেবিট করে, তাহলে আমরা ডেবিট করে বসে দেবো 400। তারপরে আছে স্যালারিজ পেয়েবল, কোন দিকে আছে? ক্রেডিট দিকে, কত টাকা আছে? 800 টাকা, তাহলে আমরা ক্রেডিট ধরে 800 টাকা বসাই দেবো। ওকে, তো আমাদের সব শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটটা প্রস্তুত করব। কীভাবে করবো খেয়াল করো, এটার নাম হবে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট, যেটার নাম হলো আয় বিবরণী, আর এটার নাম হলো ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট, যেটার নাম হলো আর্থিক অবস্থার বিবরণী। এটাকে দুই ভাগে ভাগ করব এবং ব্যালেন্স শিটটাকেও দুই ভাগে ভাগ করব। একটা ডেবিট, খরচগুলো বসবে, ক্রেডিট দিকে আয়গুলো বসবে, আর ব্যালেন্স শিটের ডেবিট দিকে সম্পদগুলো বসবে, ক্রেডিট দিকে দায়গুলো বসবে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব খেয়াল করবো একটু মন দিয়ে, আমরা ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিটকে একসাথে করতে থাকবো। একসাথে করতে হলে আমাদের যে কাজটা করতে হবে, আমরা নাম দেখবো অ্যাকাউন্টস টাইটেলের এখান থেকে, এবং টাকা দেখবো এই অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের টাকাটা। কথাটা না বুঝলে আবার একটু খেয়াল করো, যে আমরা নাম দেখবো রেয়া মিলের, আমরা অ্যাকাউন্টস টাইটেল হিসাবের নাম যেখান থেকে সেটা, আর টাকাগুলো দেখবো অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ঘর থেকে। তাহলে প্রথমে আছে ক্যাশ, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্যাশ একটা সম্পদ। সম্পদ হলে বলছিলাম ব্যালেন্স শিটের ডেবিটে হয়, সেজন্য এটা ব্যালেন্স শিটের ডেবিট দিকে 5,000 টাকা চলে আসছে। অ্যাকাউন্টস রিসিভেবল, সেটাও সম্পদ, সেই সম্পদের টাকাটা, অ্যাকাউন্ট রিসিভেবলের টাকাটা ব্যালেন্স শিট ডেবিট দিকে চলে আসে 3,200। তারপরে আছে দেখো রুফিং সাপ্লাইস। রুফিং সাপ্লাইস আছে এবং সমন্বিত রেয়ামিলির ঘরে, অর্থাৎ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আছে 440 টাকা, এটাও সম্পদ, সেজন্য ব্যালেন্স শিট ডেবিট দিকে। তারপরে আছে দেখো ইকুইপমেন্ট 12,000 টাকা, এই 12,000 টাকাটা সম্পদ বলে ব্যালেন্স শিট ডেবিট দিকে। তারপর আছে ড্রয়িং 1200 টাকা, উত্তোলনও ব্যালেন্স শিট ডেবিট দিকে হয়, 1200 টাকা বসে। তারপর আছে স্যালারিস এক্সপেন্সেস। স্যালারিস এক্সপেন্সেস মানে খরচ হলে ইনকাম স্টেটমেন্টের ডেবিটে বসছিলাম, তাহলে এই 2,200 টাকাটা ইনকাম স্টেটমেন্টের ডেবিটে আমরা বসবো। ওকে, তারপর আছে দেখো মিসেলিয়াস এক্সপেন্সেস, বিবিধ খরচের টাকা 200 টাকা, সেটাও বসবে। তারপরে আছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইকুইপমেন্ট, কত টাকা? টাকা ক্রেডিট দিকে আছে অবসর স্মৃতি, এটা দায় বলে এই 2,800 টাকাটা আমার ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে চলে আসবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, আর কোনোভাবেই ক্লাসটা টানবা না, টানলে এখানে কিছু বুঝবা না। যারা টানো তারা এইসব ক্লাস দেখিও না। একটু যদি টেনে দাও তাহলে দেখবা যে আমার মিসিং হয়ে গেছে তোমার তথ্যগুলো। অ্যাকাউন্টস পেয়েবল 2,200 টাকা পাওনাদার, এটা ক্রেডিট দিকে দায়, সেজন্য দায় হলে ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে হবে 2,200 টাকা। তারপরে আছে দেখো আনআর্নড রেভিনিউ, অনুপার্জিত আয়, এটাও দায় এবং এটা ক্রেডিট দিকে আছে, সেজন্য এটা ব্যালেন্স শিটেরও ক্রেডিটে চলে যাবে দায় বলে।
তারপরে আছে দেখো ক্যাপিটাল 14,000 টাকা, আমার যে ক্যাপিটাল আছে এটাও ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসে। কত টাকা? 14,000, এখানে একটা শূন্য কম বসছিল, 14,000, সেই 14,000 টাকা ব্যালেন্স শিটের ক্রেডিটে চলে আসছে। ওকে, তারপরে আছে দেখো সার্ভিস রেভিনিউ। সার্ভিস রেভিনিউ মানে আয়, এটা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্রেডিটে বসছিল, আয় বলে এটা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিটে বসবে 6,600। তারপরে আছে কি দেখো রোপিং সাপ্লাইস এক্সপেন্সেস, খরচ ডেবিট ডিকে, সেজন্য ইনকাম স্টেটমেন্টের ডেবিট ডিকে বসবে 1,760 টাকা বসছে। তারপরে আছে দেখো ডেপ্রিসিয়েশন, অবশ্যই খরচ 400 টাকা ডেবিট ডিকে বসবে। তারপর আছে দেখো স্যালারিজ পেয়েবল, পেয়েবল মানে দায়, ক্রেডিট দিকে ছিল, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে সরাসরি ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসবে। তার মানে এই জিনিসগুলোর দ্বারা আমরা কি বুঝছি? মূল কথা কি? মূল কথা হলো যত খরচ আছে ইনকাম স্টেটমেন্টে ডেবিটে বসবে, যত আয় আসে ইনকাম স্টেটমেন্টে ক্রেডিটে বসবে, যত সম্পদ আসে ব্যালেন্স শিটের ডেবিটে বসবে, যত দায় এবং মূলধন আসবে ব্যালেন্স শিটের ক্রেডিটে বসবে। এই হলো ধারণা। এখন আমাদের কাজ হলো নেট ইনকামটা বের করা। নেট ইনকাম বের করবো যে আমরা এই যে ইনকাম স্টেটমেন্ট আছে না, ইনকাম স্টেটমেন্ট ঘরের থেকে আমরা যোগ বিয়োগ করে, আমরা একটু লম্বা করে টান দিয়ে দিই, ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকটা একটু যদি আমরা যোগ করি তাহলে আমরা ক্রেডিট দিকের টাকাগুলো একটা একটা দেখো। ক্রেডিট দিকের টাকা দেখা যাচ্ছে শুধুমাত্র একটাই টাকা আছে, কত টাকা? 6,600। আমরা ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকের টাকা যদি দেখি 6,000 কত আছে, তাহলে আমাদের ইনকাম স্টেটমেন্টে আগে ছিল সার্ভিস রেভিনিউ 6,000, কত ছিল? সার্ভিস রেভিনিউ 6,000, এবং 600 টাকা থেকে আমাদের সমন্বয়ের 200 টাকায় হয়েছিল, এটা সমন্বয়ের মধ্যে সার্ভিস রেভিনিউর টাকাটা হয়েছিল 200 টাকা, ঠিক আছে? সে 200 টাকা হয়ে এটা 6,200 টাকা হয়ে গেছিল, 6,200, তার মানে আমার রেভিনিউ হবে 6,200 টাকা। তো আমরা এখন ক্রেডিট দিকে যেটা আছে ইনকাম স্টেটমেন্টে সেই 6,200 টাকাটা লিখলাম। লেখার পরে সেই ক্রেডিট দিকের যোগফলটা আমরা একটু নিচে করে লিখব যেন যোগফলটা বের করতে সুবিধা হয়। 6,200 টাকা উভয় দিকে লিখে দিলাম। ইনকাম স্টেটমেন্ট খেয়াল করবা, সবার আগে ইনকাম স্টেটমেন্টটা করতে হবে। তাহলে ইনকাম স্টেটমেন্টের ক্রেডিট দিকে 6,200 টাকা যে যোগফল আছে সেটা ডেবিট এবং ক্রেডিটে বসাই। সেই 6,200 থেকে ডেবিটেরগুলো মাইনাস করব, মাইনাস 2,200, মাইনাস 200, মাইনাস 1,760, মাইনাস 400 টাকা। তাহলে টাকা হবে আমার নেট ইনকাম হবে কত? 1,640 টাকা। আমার নেট ইনকামের পরিমাণ বের হবে 1,640। এই যা আমাদের ইনকাম স্টেটমেন্ট থেকে একটা টাকার ফিগার বের হলো, এটারে নাম দিব নেট ইনকাম। এটার নাম কি দিব? নেট ইনকাম। এই নেট ইনকামের পরিমাণ হলো 1,640 টাকা। আর এই নেট ইনকামটা খেয়াল করবার সব সময় আবার ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে চলে যায়। ব্যালেন্স শিটের কোন দিকে? ক্রেডিট দিকে চলে যাবে। এখন আমার কাজ হলো ব্যালেন্স শিটটাকে যোগ করা। ব্যালেন্স শিটের আমরা ডেবিট দিকে যোগ করে দেখব কত হয়। ব্যালেন্স শিটের ডেবিট দিকে 5,000 প্লাস 3,200 প্লাস 440 প্লাস 12,000, তারপরে আছে প্লাস 1200, যোগ করলে হবে 21,840 টাকা। আমার ব্যালেন্স শিটের যোগফল আসলো 21,840, ক্লোজ করে দিলাম। এখন ক্রেডিটগুলো যদি আমরা যোগ করি দেখো, ক্রেডিট আছে 2,800, 2,200, 400, 14,000, 800, 1,640, তাহলে হবে 21,840। আমার ব্যালেন্স শিট মিলে গেল 21,840। তো আমাদের মোট সম্পদ অর্থাৎ ব্যালেন্স শিটের ডেবিট দিকে যোগফল যত, ক্রেডিট দিকে যোগফলও তত আসছে। এখন তুমি ট্রায়াল ব্যালেন্সগুলো যোগ করে দেখবা যে ট্রায়াল ব্যালেন্সও মিলে গেছে, অ্যাডজাস্টমেন্ট যোগ করে দেখবা অ্যাডজাস্টমেন্টও মিলে গেছে, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও যোগ করে দেখবা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সও মিলে গেছে। আমার বেসিক্যালি যে জিনিসটা সেটা হলো আমার নেট ইনকামটা বের করে এই নেট ইনকামটাকে আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট দিকে বসে ব্যালেন্স শিটটা যোগ করলেই যদি মিলে যায় বুঝতে হবে অঙ্কটা শুদ্ধ আছে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করব। শেষ করার আগে একটাই কথা বলবো, এই ধরনের ক্লাসগুলো যদি তুমি একটু টেনে দেখো তাহলে তোমার জন্য এগুলো আসে নাই, কোনোভাবেই টেনে দেখবা না। টেনে দেখছো তো তোমার একটা দেখবা যে তথ্য মিসিং হয়ে গেছে বা একটা ইনফরমেশন আমি যেটা দিয়েছি মিসিং হয়ে গেছে, তুমি আর বুঝতেছো না। সেজন্য কোনোভাবেই টেনে দেখা যাবে না, ভালো করে মনোযোগ সহকারে দেখো, এখান থেকে মোটামুটি ওয়ার্কশিটটা ক্লিয়ার হয়ে থাকে। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।